আয়ন ভাই প্লিজ আমার সঙ্গে এরকম করো না। তুমি খুব ভালো করে জানো তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক কোনো কালেই ছিল না। একদম চুপ কর তুই। আর কোনো কথাই বলবি না। তুই কাদেরকে ভয় পাচ্ছিস? ওরা তোর এই মুহূর্তে কিছুই করতে পারবে না। তুই সবার সামনে সত্যিটা বলে দে। প্লিজ তুমি আমার সঙ্গে এরকমটা করো না। তুমি খুব ভালো করেই তো জানো সবটা। জানো তাহলে কেন তুমি মিথ্যে দোষারোপ করছো আমাকে? নদী, আমি বললাম তো তোর কোনো ভয় নেই। আমি চলে এসেছি। এখানে তোকে কেউ কোনো রকম জোর করতে পারবে না। তুই সত্যিটা বল। বল তুই আমাকেই ভালোবাসিস আর আমাকেই বিয়ে করবি। অনেক জোরে চিৎকার দিয়ে কথাটা বলে আয়ান নদীর ভয়ে একদম ছিমসে গেছে। সে কোনো কথাই বলতে পারছে না। এত বছর পর আয়ান এই বাড়িতে ফিরে এসে এরকম একটা ঘটনা ঘটাবে এটা কেউ কোনোদিন কল্পনাও করেনি। সবাই তো মনে মনে ভেবেছিল এত বছর হয়ে গেছে, আয়ান বাড়িতে চলে গেছে, এটাই সবচাইতে ভালো সুযোগ নদীকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেওয়ার। কিন্তু কেউ এটা কোনোদিন কল্পনাতেও ভাবেনি বিয়ের ঠিক আগ মুহূর্তে এই বাড়িতে ফিরে আসবে আর এরকম একটা অঘটন ঘটাবে। ড্রয়িং রুমে উপস্থিত বাড়ির বড়রা সবাই হা করে এসব কিছু দেখছে। বাড়ির বর্ণনাও কেউ কোনো কথা বলার সাহস পাচ্ছে না বললে ভুল হবে। আসলে এখানে যা হচ্ছে তা দেখে সবাই অনেকটা হতভম্ব হয়ে গেছে। এই বাড়ির অনেকেই তো মনে মনে ভেবেছিল হয়তো এতদিনে আয়ান এই সবকিছু ভুলে গেছে, কিন্তু তারা এটা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি এভাবে হুট করে আয়ান এই বাড়িতে চলে আসতে পারে। আয়ানের বাবা তখন সেখানে উপস্থিত ছিল না, কিন্তু একটু অফিসের কাজে আটকা পড়ে গেছিলেন। আর সেই জন্যেই বাড়ির বড়রা আরো চুপ করে আছে, কারণ এই বাড়িতে শুধুমাত্র একজন মানুষকেই ভয় পায়, সেটা হলো তার বাবা। আয়ানের আম্মু তাদের সাথে থাকে না সেই ছোটবেলায়। আয়ানের আম্মু আয়ানকে ফেলে রেখে এই বাড়ি থেকে চলে গেছে। সেসব ব্যাপার না হয় আপনাদের পরে বলি, কিন্তু এখন বর্তমানে কি হতে চলেছে সেটাই চলুন আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। আজানের ছোট চাচি ইতিমধ্যেই আইনের বাবাকে ফোন করেছেন। তিনি মিটিং শেষ করে বাসার দিকেই আসছিলেন। খবরটা শোনা মাত্রই তিনি ড্রাইভারকে অনেক দ্রুত গতিতে গাড়ি চালাতে বললেন। ড্রাইভার অনেক দ্রুত গতিতে গাড়ি চালিয়ে কিছুক্ষণের মধ্যেই বাড়িতে এসে পৌঁছলো। বাড়িতে থমথমে পরিবেশ, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। আয়ান সোফায় বসে আছে, তখনই তার বাবা বাসার ভেতরে প্রবেশ করে। আয়ান তার বাবাকে দেখেই উঠে দাঁড়ায়। আয়ানের বাবা ফোন এই সমস্ত ঘটনা শুনে নিয়েছিল, তাই তিনি বাসায় প্রবেশ করা মাত্রই আয়ানের গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিয়ে বলতে লাগলেন, এ হারামজাদা, তুই এখানে কেন ফিরে এসেছিস আমার সুখের সংসারে আগুন জ্বালাতে? সবাই মনে মনে ভেবেছিল আয়ানের বাবা এখানে এসে উপস্থিত হওয়ার পর হয়তো ঘটনা অনেকটা শান্ত হতে পারে, কিন্তু সবার ধারণা পাল্টে গেল। আয়ানের বাবার সেখানে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে আয়ান আরো দ্বিগুণ রেগে গেল। আয়ান তার বাবার হাত ধরে থাপ্পড় খেয়ে আরো জোরে চিৎকার দিয়ে বলতে লাগলো, তুমি আমার গায়ে হাত তুলছো কোন সাহসে? তুমি তো খুব ভালো করেই জানো নদীকে আমি তোমাদের কাছে এমনকি হিসেবে রেখে গিয়েছিলাম। তাহলে তোমরা কেন আমার সঙ্গে এরকম কিছু করার দুঃসাহস দেখাচ্ছ? তোর কি এমন ক্ষমতা আছে যে তুই নদীকে বিয়ে করবি আর তাকে সুখে রাখতে পারবি? তাহলে তুই কেন এখানে ফিরে এসেছিস? বাবা, যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। তোমরা কেউই জানো না আমি নদীর জন্য নিজেকে কতটা পরিবর্তন করেছি, কোথা থেকে কোথায় জানি দাঁড় করিয়েছি। আমার যা কিছু অ্যাচিভমেন্ট সব কিছু শুধু নদীকে পাওয়ার জন্যই। তাহলে তোমরা কেন আমার সঙ্গে এরকম করছো? আমার নদীকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি আর কখনো তোমাদের সামনে এসে দাঁড়াবো না। নদীকে নিয়ে অনেক দূরে চলে যাব। এটা তুই বললেই তো আর হবে না। তুই বললেই তো তোর হাতে নদীকে তুলে দিব না। এরকমটা তোকে আমি কবে বলেছিলাম বল শুনি? কেন? সেদিন তো তোমরাই আমাকে বলেছিলে আমি যেদিন নদীর যোগ্য হতে পারবো সেদিন যেন নদীর সামনে এসে দাঁড়াই। হ্যাঁ, সেটা তো বলেছিলাম, কিন্তু তোর কি এমন যোগ্যতা আছে আর কি দিয়ে তুই নদীকে ভালো রাখতে পারবি? আমি জানতাম তোমরা আমাকে এরকমটাই প্রশ্ন করবে। 1 মিনিট সময় দাও, আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার যোগ্যতা কতটুকু আর আমি কতটুকু অ্যাচিভমেন্ট করতে পেরেছি নদীকে ভালো রাখার জন্য।
এই বলে আয়ান তার হাতে টাকা ল্যাপটপটা ড্রয়িং রুমের টেবিলের উপর রেখে দিল। আর তারপর এই ল্যাপটপটা ওপেন করে আমেরিকায় থাকা তার মাল্টি ন্যাশনাল কোম্পানির একাংশ ভিডিও কলে দেখালো। তারপরে এসে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এটা আমার নিজস্ব কোম্পানি। আজ থেকে 10 বছর আগে যখন আমি এই বাড়ি থেকে বের হয়ে চলে গেছিলাম, তখন আমি আমার মায়ের একজোড়া বালা ছিল, সেগুলো আমার সঙ্গে নিয়ে গেছিলাম কাউকে না জানিয়ে। আর আমার কিছু জমানো টাকা পয়সা ছিল যেগুলো তোমরা কেউ জানতে না, কারণ এই বাড়ি থেকে আমাকে মোটামুটি ভালোই হাত খরচের একটা অ্যামাউন্ট দেওয়া হতো, যেটা আমি খরচ করতাম না, জমিয়ে রাখতাম কোনো বিপদে কাজে লাগবে বলে। আর সেদিন ওই টাকাটাই আমার কাজে লেগেছিল। আমার জমানো ছিল মোটামুটি 2 লাখের মতো টাকা। আর আমার আম্মুর বালাজোড়া বিক্রি করে আমি আরও 2 লক্ষ টাকা পাই, যেটা দিয়ে আমি সরাসরি আমেরিকায় চলে যাই। সেখানে আমি অনেক স্ট্রাগল করি। যেহেতু আমি পড়াশোনা জানা শিক্ষিত ছেলে ছিলাম, তাই আমাকে বেশি দিন স্ট্রাগল করতে হয়নি। আমি খুব দ্রুতই যে কোম্পানিতে চাকরি করতাম, সেই কোম্পানিতে নিজের একটা ভালো পজিশন তৈরি করতে পারি। আমি শুধু এইটুকুতেই সীমাবদ্ধ ছিলাম না, আমি দিনরাত পরিশ্রম করতাম, সারাদিন অফিস করতাম, রাত 3টা পর্যন্ত বাইরে কাজ করতাম, মোটামুটি 3-4 ঘন্টা ঘুমাতাম মাত্র। আর এইভাবে দীর্ঘ 5 বছর স্ট্রাগল করার পর ওই কোম্পানিরই একাংশ কিনে নেই আমি। আর তারপর সেখান থেকে আজ আমার আমেরিকায় 3টে মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে। এইসব কথাগুলো আয়ান সবার সামনে দাঁড়িয়ে বলছিল। আর সবাই এই কথাগুলো শুনে একদম থ হয়ে গেছিল। তারা কেউ কখনো ভাবতেই পারেনি এত দূর এগিয়ে যেতে পারে। সবাই তো মনে মনে ভেবেছিল আয়ান হয়তো কোথাও হারিয়ে গেছে, নয়তোবা সেদিন এত অপমান করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আর কোনোদিনও এই বাড়িতে ফিরে আসবে না, এমনটাই প্রতিশ্রুতি করেছে। কিন্তু তারা কোনোভাবেই জানতো না আয়ান নদীকে সত্যিই ভালোবাসতো এবং তাকে ফিরে পাওয়ার জন্য যা ইচ্ছে তাই করতে পারত। ড্রয়িং রুমে থমথমে পরিবেশ বিরাজমান, কেউ কোনো কথা বলছে না, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। তখনই মাঝখান থেকে নদী বলে ওঠে, সে যাই কিছু হয়ে যাক না কেন, আমি এই মুহূর্তে কাউকে বিয়ে করছি না, কারণ আমি এই বিয়েটাই করতে চাই না। আমার এখন বিয়ে করতে মন চাইছে না, সো প্লিজ লিভ মি অ্যালোন। বিয়ে তো তোকে করতেই হবে, আর আমাকেই বিয়ে করতে হবে, সে তুই যাই বলিস না কেন। আমি তোকে এখানে ফেলে রেখে চলে যাওয়ার জন্য তো আসিনি এত বছর পর। কেন, আমি কি একবারও তোমাকে বলেছিলাম যে তুমি ফিরে আসলে আমি তোমাকে বিয়ে করব? বলিনি তো, তাহলে তুমি কেন আমাকে ফোর্স করছো? কারণ তোকে ভালোবাসার অপরাধে একদিন আমাকে এই বাড়ি থেকে বের হয়ে চলে যেতে হয়েছিল। আর যখন আমি নিজের পজিশন তৈরি করতেই পেরেছি, তাহলে কেন আমি তোকে হারিয়ে যেতে দিব বল? কারণ তুমি আমাকে ভালোবাসতে, আমি তোমায় ভালোবাসিনি, বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি সেটা খুব ভালো করেই জানি। আর আয়ান মির্জা এটাও খুব ভালো করে জানে নিজের ভালোবাসা কিভাবে ছিনিয়ে নিতে হয়। দেখো, তুমি এতদিন হয়েছে আমাদের বাড়ি থেকে চলে গেছো। আমরা তো সবাই ভেবেছি তুমি আর কখনোই এ বাড়িতে ফিরে আসবে না, নয়তোবা নিরুদ্দেশ হয়ে গেছো। আমাদের ফ্যামিলিতে এখন একটা ভালো সময় কাটছে। আমি তোমাকে অনুরোধ করে বলবো তুমি এখান থেকে চলে যাও। আমাদের এই সুখের সংসারে আর আগুন জ্বালিও না। ইউ জাস্ট শাট আপ কাকিমণি। সেদিন তোমার জন্যে আমার সঙ্গে এত কিছু হয়েছিল। তুমি খুব ভালো করেই জানো তুমি কতটাই মিথ্যে কথা বলেছিলে আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। না মানে হ্যাঁ, তবে সেদিন তো আমি ঠিকই দেখেছিলাম তুমি নদীকে চুমু খেয়েছিলে। হ্যাঁ, আমি নদীকে চুমু খেয়েছিলাম, কিন্তু তার মানে এই নয় তুমি যেগুলো বলছিলে সব সত্যি ছিল। কি ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন না তো সেদিন কি হয়েছিল? তাহলে চলুন আজ থেকে 10 বছর আগে ফিরে যাই আমরা। আয়ান মির্জা মির্জা পরিবারের বড় ছেলে, বলতে গেলে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেওয়া এক সন্তানের নাম আয়ান মির্জা। আয়ানের বাবা মা দুজনেই সম্পর্ক করে বিয়ে করেছিল, তাই তাদের মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না। তাছাড়া আজানের দাদা ছিল তৎকালীন জমিদার। আয়ানের বাবাও ভালো একটা চাকরি করতেন, যার কারণে ওনাকে বেশিরভাগ সময় শহরেই থাকতে হতো। কিন্তু বিয়ের পরের বছরই আয়ানের আম্মু প্রেগনেন্ট হয়ে যাওয়াতে ওনাকে শহরে একা একা রাখা একদমই পসিবল হচ্ছিল না।
এদিকে নানান বাড়ির লোকেরা এই সম্পর্কটা যেহেতু মেনে নিচ্ছিল না, তাই সেখান থেকে কোনো রকম সহানুভূতি পাওয়া ছিল কল্পনাতীত। তাই আইনের দাদাভাই আইনের আম্মুকে নিজেদের বাড়িতে নিয়ে আসেন এবং সেখানেই আয়ানের জন্ম হয়। কিন্তু তারপর থেকে শুরু হয় দুর্বিষহ, কারণ আমাদের আম্মু গ্রামের পরিবেশে একদমই অভ্যস্ত নয়, কারণ তিনি ছিলেন শহরের মেয়ে। আয়ানের বাবা যখন শহরে চাকরি করত সেখানেই তাদের পরিচয়, আর তারপরে সম্পর্ক। গ্রামের পরিবেশে তিনি একদমই মানিয়ে নিতে পারছিলেন না, কিন্তু শহরের বাড়িতে তিনি একা একা ছেলেটাকে কিভাবে মানুষ করবেন সেটাও ভেবে পাচ্ছিলেন না। এটা নিয়েই আইনের আম্মু আইনের আব্বুর সঙ্গে শুরুতেই ঝামেলা করত। আয়ানের আব্বু ছিল ফ্যামিলি ভক্ত একজন পুরুষ। তিনি নিজের ফ্যামিলিকে অন্ধের মতো বিশ্বাস করতেন। বিভিন্ন সময়ে আয়ানের আম্মু আয়ানের দাদার বাড়ি ফ্যামিলির সম্পর্কে বিভিন্ন রকম কটূক্তি আয়ানের বাবার কাছে কত, আর যেগুলো আইনের বাবা একদমই সহ্য করতে পারতেন না, কারণ তিনি মনে মনে ভাবতেন ওনার ফ্যামিলির মতো ফ্যামিলি হয় না, ফ্যামিলির প্রত্যেকটা মানুষ খুবই ভালো, তাই তিনি এসব একদম শুনতে পারতেন না। আর আম্মুর সঙ্গে রোজই ঝগড়া করতেন এই বিষয়গুলো নিয়ে। আম্মু এসব ঠিক কথা সহ্য করতে পারছিল না, তাই তিনি বাধ্য হয়ে আইনকে ফেলে রেখেই নিজের বাবার বাড়িতে চলে যান, কারণ তিনি খুব ভালো করে জানতেন বাবার বাড়িতে যাওয়ার পর ওনার জায়গা হলেও ওনারা সন্তানের জায়গা কখনোই হবে না, কারণ যেখানে তারা এই সম্পর্কটাকেই মেনে নেয়নি সেখানে এই সন্তানকে মেনে নেওয়া তো অনেক দূরের কথা। আর এদিকে তিনিও আইনের বাবার সঙ্গে সম্পর্কটা আর কন্টিনিউ করতে চাইছিলেন না, কারণ তিনি মনে মনে ভাবছিলেন আয়ানের বাবার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করলে তিনি নিজের ফ্যামিলিকে আর কোনোদিনও ফিরে পাবেন না। তাই আয়ানের আম্মু যখন আয়ানকে ফেলে রেখে চলে যায় তখন আয়ানের বয়স ছিল মাত্র 5 মাস। আয়ানের বাবা তখনও শহরে চাকরি করতেন। আয়ানের ছোট ফুপু তখন থেকে আয়ানের লালন পালন আর দেখাশোনার দায়িত্ব নেন। আয়ানের ছোট কাকা তখনও বিয়ে করেননি। আয়ানের ছোট ফুপু তখন বিয়ে হয়নি, তিনি বাড়িতেই ছিলেন, তাই তিনি আয়ানের দেখাশোনা করতে পারতেন। মা হারা এত ছোট বাচ্চাকে লালন পালন করা ও মুখের কথা ছিল না। আয়ানের ফুপুকে অনেক কষ্ট করতে হতো আয়ানকে লালন পালন করতে, কিন্তু তারপরেও বংশের প্রথম বংশধর বলে কথা, তার প্রতি সবাই একটু অন্যরকম মনোযোগ প্রদান করত। সবাই তাকে অনেক বেশি ভালোবাসতো, যত্ন নিত তাকে আর করত। সবার ভালোবাসায় আয়ান বড় হতে থাকে। তার বয়স তখন 9 বছর। তখন তার ছোট চাচা বিয়ে করেন। ইতিমধ্যেই তার ছোট ফুপুর বিয়ে হয়ে যায়। আয়ানের ফুপু তখন শ্বশুর বাড়িতে চলে গিয়েছিলেন, তাই তখন আয়ানের দেখাশোনা করার জন্য বাড়িতে একজন কাজের মেয়ে রাখা হয়। এদিকে আয়ানের আম্মু চলে যাওয়ার পর আয়ানের বাবা আর বিয়ে করেননি, কারণ সৎ মা কখনো আপন মায়ের মতো হতে পারে না, আর সৎমা কখনো আয়ানকে অতটা ভালোবাসবে না। সবাই মনে মনে ভেবেছিল আয়ানের ছোট চাচার বিয়ে করার পর হয়তো আয়ানের যত্ন আত্মি করার মতো একজন মানুষ হবে, কিন্তু সে ঘুরে বালি। আয়ানের ছোট চাচি আয়ানকে একদমই ভালোবাসতেন না। তিনি এই বাড়িতে আসার পরপরই বাচ্চা নেন এবং বছরের মাথায় তাদের ঘর আলো করে আসে একটি মেয়ে সন্তান। তার সেই মেয়ের সন্তানটি আমাদের আজকের গল্পের নায়িকা নদী। তবে বাড়িতে যেহেতু আর কোনো বাচ্চা কাচ্চা ছিল না, তাই আয়ান নিজের চাচাতো বোনকে ভীষণ ভালোবাসতো। সে তার নিজের চাচাতো বোনকে অনেক যত্ন নিত, খেয়াল রাখতো। তার চাচি যখন কোনো কাজ করত তখন সে নিজের পড়াশোনা ফেলে রেখে বোনকে সময় দিত। সেবার আয়ানের ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষা ছিল। আয়ান পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত ছিল। বাড়িতে তার প্রাইভেট টিচার রাখা ছিল, যিনি প্রতিদিন বিকেল বেলা এসে আয়ানকে টিউশন পড়াতেন। সেদিন বিকেলবেলা আয়ান তার টিউশন টিচারের কাছে বসে টিউশন পড়ছিল, তখনই হঠাৎ করে তার চাচি এসে তাকে বলতে থাকে, এই আয়ান, একটু নদীর কাছে গিয়ে বসতো, আমি একটা কাজে বাহিরে যাচ্ছি, আমার কিছুক্ষণ সময় লাগবে বাড়িতে ফিরে আসতে। চাচি আমি তো এখন পড়তেছি, আমার টিচার কিছুক্ষণ পর চলে যাবে, তখন আমি নদীর কাছে বসবো। তুমি এখন একটু নদীর কাছেই থাকো, একটু পরে যাও। ওই হারামজাদা তোর কাছ থেকে আমাকে শিখতে হবে নাকি যে আমি কখন কি করব? চুপচাপ এখানে বস বলছি, তা না হলে একদম চটকানা মেরে দাঁত ফেলে দিব। এই বলে নদীর আম্মু বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন। এদিকে আয়ান তখনও সেখানে বসেই পড়ছিল, কারণ তার টিচার তাকে বলেছিল পড়াটা শেষ করে তারপর যেতে। আয়ান তার টিচারের কথা অনুযায়ী পড়াটা শেষ করে তারপর সেখান থেকে যায়, কিন্তু সেখানে যেতে যেতেই একটা অঘটন ঘটে গেল। তার চাচাতো বোন নদী বিছানা থেকে পড়ে যায় আর চিৎকার দিয়ে উঠে। আয়ান চিৎকারের শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখতে পায় নদী বিছানার নিচে পড়ে আছে আর কান্না করছে।
আয়ান তাড়াতাড়ি তাকে কোলে তুলে নেয়, কিন্তু ছোট বাচ্চা ব্যথা পেয়েছে, তাই কান্না বন্ধ হচ্ছিল না কোনোভাবেই। আয়ান নদীকে নিয়ে তাদের ঘরে চলে গেল। তার দাদি তখন ঘুমাচ্ছিল। তার দাদি নদীতে কোলে নিয়েও কোনোভাবেই কান্না বন্ধ করাতে পারছিল না। এভাবে অনেকক্ষণ সময় কেটে গেল। তারপর আস্তে আস্তে নদী ঘুমিয়ে পড়ল। তার আম্মু সন্ধ্যার পরে বাড়িতে ফিরে আসলো। নদীর আম্মু বাড়িতে ফিরে আসতেই আয়ানের দাদু নদীকে তার আম্মুর কাছে দিল আর বলতে লাগলো পড়ে গিয়ে ব্যথা পাওয়ার ব্যাপারটা। কারণ ছোট মানুষের রাতের বেলা অনেক জ্বালাতন করবে, তাই আগে থেকে বলে সচেতন করে রাখা প্রয়োজন। নদীর পড়ে যাওয়ার ব্যাপারটা শুনেই নদীর আম্মু অনেক বেশি রেগে গেল আর চিৎকার দিয়ে বলতে লাগলো, ওই হারামজাদা, তোকে না বলেছিলাম আমার মেয়েটাকে দেখে রাখতে? তোকে দিয়ে এটুকু কাজ হয় না? চাচি, আমি পড়া শেষ করে ওই রুমে আসতে আসতেই নদী বিছানা থেকে পড়ে গিয়েছিল। আই অ্যাম সরি, আমাকে ক্ষমা করে দাও। ও আচ্ছা, এই কথা। তার মানে তুই তোর পড়া শেষ করে তবেই আমার মেয়ের কাছে গেছিলি? এজন্যই তো আমার মেয়েটা পড়ে গিয়ে এতটা ব্যথা পেয়ে গেছে। এই বলে নদীর আম্মু অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে আর আয়ানকে বকাঝকা করতে থাকে। যদিও তার দাদু তাকে বাঁচানোর জন্য কিছু বলতে চেয়েছিল, কিন্তু নদীর আম্মু সেসব কথা নিজের কানে তুলল না। তিনি নিজের মতো করে বকাঝকা করেই চললেন। রাতের বেলা যখন নদীর ফিরে আসলো তখনও তিনি নদীর আব্বুর কাছে আয়ানের নামে অনেক মিথ্যে নালিশ করলেন, যেগুলো শুনে নদীর বাবা ও আন্টি একটু বকাঝকা করে আয়ান ভীষণ কষ্ট পায়। ওনার বাবার দেখাশোনা করার জন্য যেহেতু কেউ ছিল না, তাই ওনাকে সেখানে বেশ কয়েকদিন থাকতে হয়। এদিকে নদীর আম্মু বাড়িতে না থাকায় হঠাৎ করে একদিন আয়ান নদীকে বলতে থাকে, এই নদীর চাচি বাড়িতে নেই, চল না তুই আর আমি কোথা থেকে ঘুরে আসি। সত্যি বলছো ভাইয়া? তুমি আমাকে নিয়ে ঘুরতে যাবে? আমিও ভাবছিলাম আম্মু যেহেতু বাড়িতে নেই, তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যাব। হ্যাঁ, আমিও মনে মনে সেটাই ভাবছিলাম, তোকে বলবো কোথাও ঘুরতে যাওয়ার জন্য। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে চলো আমরা আগামীকালই ঘুরতে যাই। কোথায় যাবে সেটাই বলো। চলো না আমরা বাইকে করে কক্সবাজারে যাব। আরে এসব তুমি কি বলছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? বাইকে করে কক্সবাজার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়? আরে তোর ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুই আমাকে ভরসা করিস তো? আমি থাকতে তোর কোনো প্রবলেম হবে না, তুই শুধু আমার সঙ্গে চল। এই বলে নদীকে বড় সাথে আয়ান আর তারপরেই তারা দুজনে পরের দিন সকাল হতে না হতেই রেডি হয়ে বাড়ির কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তাদের বাড়ি ছিল চট্টগ্রাম শহরে। সেখান থেকে যেতে খুব একটা সময় লাগে না। তারা সারাদিন কক্সবাজার সমুদ্র সৈকতে ঘোরাঘুরি করলো আর সন্ধ্যার দিকে বাড়ির দিকে রওনা দিল। এদিকে সেদিন বিকেলে নদীর আম্মু বাড়িতে ফিরে এসেছিল। নদী এটা ঘুণাক্ষরেও জানতো না যে সেই দিনই তার আম্মু বাড়িতে ফিরে আসবে, কারণ নদীর আম্মু কাউকে কোনো কিছু এ ব্যাপারে জানায়নি। তিনি যখন বিকেল বেলা বাড়িতে এসে দেখেন নদী বাড়িতে নেই, আয়ানও বাড়িতে নেই, তখন তিনি নদীর দাদুর কাছে জিজ্ঞাসা করেন, কিন্তু তিনি তো কিছুই জানতেন না, তাই তিনি কোনো উত্তর দিতে পারলেন না। তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। আয়ানের নাম্বারে বেশ কয়েকবার ফোন দিলেন, কিন্তু ফোনের চার্জ শেষ হয়ে গেছিল, তাই ফোন রিসিভ করতে পারছিল না। তারা বাড়িতে এসে পৌঁছতে পৌঁছতে রাত 10টার মতো বেজে গেল। বাড়ির সামনে এনে বাইক পার্ক করতেই নদীর আম্মু নিচের রুম থেকে বের হয়ে আসেন। আয়ান আর নদী দুজন হাত ধরাধরি করে হাসাহাসি করতে করতে বাড়ির ভিতরে প্রবেশ করছিল। সত্যি ভাইয়া, তুমি না থাকলে এটা কোনোভাবেই সম্ভবই ছিল না। আম্মু তো কোনো দিন আমাকে একা একা কক্সবাজার যেতেই দিত না, কারণ তুমি তো খুব ভালো করেই জানো আম্মু পানিতে থেকে কতটা ভয় পায়। হ্যাঁ, সেটা তো আমি জানি, আর সেই জন্যই তো কাউকে কোনো কিছু না জানিয়েই তোকে নিয়ে গেলাম, কারণ আমি জানি তুই সমুদ্র দেখতে ভীষণ ভালোবাসিস, আর তোর স্বপ্নগুলো পূরণ করা আমার দায়িত্ব। কথাগুলো শুনতে শুনতে সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন নদীর আম্মু, আর তখনই তিনি নিচে এসে আয়ানকে ঠাস করে একটা চর বসিয়ে দিয়ে বলতে লাগলেন, এই ফকিন্নির বাচ্চা, তোর কত বড় সাহস! তুই আমাকে কোনো কিছু না জানিয়ে আমার মেয়েকে নিয়ে কক্সবাজার গিয়েছিস? তোকে তো আজ আমি এই বাড়ি থেকে বের করেই ছাড়বো। মায়ের ধমক শুনে নদী কোনো কথা বলার সাহস পেল না। সে চুপচাপ নিজের রুমে চলে গেল। আর এদিকে তখনই আবার নদীর আম্মু আয়ানকে বলতে থাকে, চাচি, তুমি আমাকে মেরেছো, আরও মারো, তবে নদীকে কিছু বলো না, ওর কিন্তু কোনো দোষ নেই, আমি ওকে নিয়ে গেছি।
আমি খুব ভালো করেই জানি আমার মেয়ের এত বড় দুঃসাহস কোনোদিন হবে না। তোর মতো বদমাইশ যেখানে আছে সেখানে তো ভালো কিছু হতেই পারে না। তুই আমার মেয়েটাকে ফুসলিয়ে পাশ লিয়ে তারপর নিয়ে গেছিস, তাই না? তোর কত বড় দুঃসাহস! আমি বাড়িতে নেই সেই সুযোগে তুই আমার মেয়েকে নিয়ে বাড়ির বাইরে চলে গেছিস। আসলে চাচি, ভার্সিটি বন্ধ, অনেক দিন ধরে বাড়িতে আছি, তাই ভাবলাম একটু কোথা থেকে ঘুরে আসি। আর নদীও তো কোথাও ঘুরতে যায় না, তাই তাকে নিয়ে গেলাম। দেখ, একদম ফালতু কথা বলবি না। আমি খুব ভালো করে জানি তোর মনে সব সময় কুকুর দিয়ে আনাগোনা করে তুই আমার মেয়েকে কোনো অসৎ উদ্দেশ্য বাড়ি থেকে বের করে নিয়ে গেছিস। এটা তুমি কি বলছো চাচি? নদী আমার চাচাতো বোন হয়, আমি কেন তাকে অসৎ উদ্দেশ্যে বাড়িতে গিয়ে বের করে নিয়ে যাব? এরকমটা তুমি বলতে পারলে? তোকে আমি 1 সেকেন্ডের জন্য ভরসা করি না। তুই করতে পারিস না এরকম কোনো কাজ পৃথিবীতে নেই। তুই যা ইচ্ছে তাই করতে পারিস। চাচি প্লিজ, তুমি আমাকে আর যাই কিছু বলো না কেন, এরকম কোনো মিথ্যা অপবাদ দিও না, যেটা আমি করিনি কিংবা আমাকে দিয়ে কখনো হয়নি। মায়ের ধমক শুনে নদী কোনো কথা বলার সাহস পেল না। সে চুপচাপ নিজের রুমে চলে গেল। আর এদিকে তখনই আবার নদীর আম্মু আয়ানকে বলতে থাকে, কিন্তু নদীর আম্মু আয়ানের কোনো কথাই শুনলো না। তিনি চিৎকার চেঁচামেচি করে সারা বাড়ি মাথায় তুলে ফেললেন, যেন আয়ান খুব বড় একটা অপরাধ করে ফেলেছে। কিন্তু নদীর আম্মু আয়ানের কোনো কথাই শুনলো না। তিনি চিৎকার চেঁচামেচি করে সারা বাড়ি মাথায় তুলে ফেললেন, যেন আয়ান খুব বড় একটা অপরাধ করে ফেলেছে। নদীর বাবা এবং আয়ানের বাবা দুজনের কাছে আয়ানের নামে মিথ্যা নালিশ দিলেন। নদীকে নিয়ে দূরে কোথাও গিয়ে নদীর সঙ্গে খারাপ কিছু করেছে। এরকম কথা শুনে আয়ানের বাবা নিজের মেজাজ আর কন্ট্রোল করতে পারলেন না। তৎক্ষণাৎ তিনি অফিস থেকে বাড়িতে ফিরে আসেন। এদিকে নদীর আম্মু নদীর বাবার কাছেও মিথ্যে বিচার দিয়েছিল, তাই তিনি নিজের স্ত্রীর কথা বিশ্বাস করে তিনিও বাড়িতে ফিরে আসেন। সবাই ড্রয়িং রুমে বসে আছে। সারা বাড়িতে থমথমে পরিবেশ বিরাজমান, কেউ কোনো কথা বলছে না। তখনই হঠাৎ করে সবার মাঝখান থেকে নদীর আম্মু আয়ানের বাবাকে উদ্দেশ্য করে বলতে থাকে, দেখেন ভাইজান, আপনার ছেলে যায় যে তা করে বেড়াবে আর আমার যে সব কিছু সহ্য করব এরকমটা তো হতে পারে না। আয়ান, তোর ছোট চাচি এসব কি বলছে? এসব সত্যি? আয়ান কিছু বলতে চাইছিল, কিন্তু নদীর আম্মু আয়ানকে থামিয়ে দিয়ে নিজেই বলতে লাগলেন, আরে ভাইজান, আপনি ওকে কি জিজ্ঞাসা করছেন? আপনি কেন আমার কথা বিশ্বাস করতে চাইছেন না? আমি কি ছোট বাচ্চা নাকি যে আপনার কাছে মিথ্যা কথা বলবো? সেটাই তো আমি বুঝতে পারছি না। আমার ছেলে কোনোদিন এরকম কিছু করবে এটা তো আমি কল্পনাও করতে পারিনি। বাবা প্লিজ, তুমি আমার কথা বিশ্বাস করো, আমি এরকম কিছু করিনি। হ্যাঁ, তবে এটা সত্য যে আমি নদীকে অনেক ভালোবাসি। কথাটা শোনা মাত্রই আয়ানের বাবার মেজাজ প্রচন্ড পরিমাণে গরম হয়ে গেল। তিনি এক মুহূর্ত দেরি না করে বসা থেকে উঠে দাঁড়িয়ে আয়ানকে ঠাস ঠাস করে 2 গালে কয়েকটা চড় বসিয়ে দিয়ে বলতে লাগলো, চুপ কর বেয়াদব, তুই আর একটা কথাও বলবি না। আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি এখানে ঠিক কী হয়েছিল। তুই এখনই এবং এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাবি। আমি ভুলে যাব আমার কোনো ছেলে সন্তান ছিল। ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই। তোমরা যখন চাইছো না আমি এই বাড়িতে থাকি, তাহলে আর এই বাড়িতে থাকবো না। এমনিতেও এই বাড়িতে কারোর কাছে আমি কোনো সম্মান পাই না, তাই এই বাড়িতে থেকে আমার কোনো লাভ নেই। তবে আমি তোমাদের সবাইকে একটা কথা বলে যাচ্ছি, তোমরা সবাই আমার নদীকে দেখে রাখবে। কখনোই কেউ আমার নদীকে অবহেলা করার দুঃসাহস কষ্টকর পর্যন্ত দেখাবে না, তাহলে কিন্তু এর পরিণাম খুবই ভয়াবহ হবে, এই আমি তোমাদের সবাইকে বলে দিলাম। দেখুন দেখুন, আপনারা সবাই আমাদের বাড়ির গুণধর ছেলের কাণ্ড দেখুন, আমাদেরকে থ্রেট দিয়ে যাচ্ছে। এই বলে নদীর আম্মু আবারও বাড়ির সবাইকে উস্কে দিচ্ছিল। তখনই ওই মুহূর্তেই আয়ান বলতে থাকে, আমি কাউকে চ্যাট দিচ্ছি, এটা আমি সবাইকে শুধু এটা বলে যাচ্ছি, নদীর যেন কিছু না হয়। আমি ফিরে আসব ঠিক সময় হলে, তবে সেদিন আমি এই বাড়িতে থাকার জন্য আসবো না। নদীর যোগ্য হয়ে তাকে নিয়ে যেতে আসবো। দেখ, তুই অনেক কথা বলে ফেলেছিস। আমরা কেউ আর তোর কোনো কথা শুনতে চাই না। তোর মতো ছেলেকে বাড়িতে রেখে মানুষ করাটাই অনেক বড় ভুল হয়েছে। তোর মা যেমন আমাকে আর তোকে ফেলে রেখে চলে গিয়েছিল, আমারও উচিত ছিল তোকে ফেলে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করে নেওয়া। সেটা তোমার ইচ্ছে, তুমি করনি, তার জন্য তুমি কোনোভাবেই আমাকে দায়ী করতে পারো না। যাই হোক, আমি চলে যাচ্ছি। ঠিক আছে, তবে আমি আসার আগে
নদীকে যদি কারো সঙ্গে বিয়ে দেওয়ার চিন্তাভাবনা করেছো তাহলে কিন্তু এর পরিণাম খুবই ভয়াবহ হবে। এটা আমি তোমাদের সবাইকে বলে যাচ্ছি। কথা বলে আয়ান বাড়ির কাউকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। আর এদিকে নদীর আম্মু তখনও বিলাপ করেই চলে যে আর সবার কাছে তখনও আয়ানের নামে বিচার দিয়েই চলেছে। নদীর বাবা আর আয়ানের বাবা চুপচাপ বসে আছে। অপরদিকে নদীর বাবা তো পুরো সময়টাই চুপচাপ করে বসেছিল, তিনি কোনো কথা বলেননি। প্রেম কাজটা করেছিল নদীর দাদু, তিনিও তো কোনো কথা বলেননি, না তো আয়ানের পক্ষে আর না তো বিপক্ষে। তিনি কিন্তু চাইলেই পারতেন আয়ানের সপক্ষে কথা বলতে, কারণ তিনি সারাদিন বাড়িতেই থাকেন। তিনি খুব ভালো করেই জানেন এই বাড়িতে কখন কি হয় না হয়, কিন্তু তারপরও তিনি কোনো কথা বলেননি। তার কারণ শুধু একটাই, এই বৃদ্ধ বয়সে ওনার দেখাশোনা করার জন্য কাউকে না কাউকে প্রয়োজন, আর সেটা পরিবারের মানুষ হলেই সবচাইতে ভালো। কারণ ওনার মেয়ে বিয়ে করে শ্বশুরবাড়িতে চলে গেছেন, আর বড় ছেলে তো জীবনে আর কখনো বিয়ে করবেন না, এমনটাই সিদ্ধান্ত নিয়েছে। তাই ছোট ছেলের বউ ওনার একমাত্র ভরসা, তাই তিনি নিজের এই ভরসার জায়গাটুকু হারাতে চান না, আর সেই জন্যেই নিজের চুপ থাকাতেই তিনি শ্রেয় মনে করেছেন। আয়ান নিজের রুমে গিয়ে নিজের কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে সোজা বাড়ি থেকে বের হয়ে যায়। আর এদিকে ঠিক তার কিছু মুহূর্ত পরেই আয়ানের বাবাও কাউকে কোনো কিছু না বলেই সেই গাড়িতে এসেছিলেন, সেই গাড়িতে করেই আবারও তিনি ফিরে গেলেন। এদিকে নদী নিজের রুমে বসে বসে কান্না করছে, কারণ এখন থেকে কেউ আর তার জন্য চকলেট, চিপস এগুলো নিয়ে আসবে না। স্কুল থেকে এসে এখন আর নদী কারোর সঙ্গে গল্প করতে পারবে না, আর সেই জন্যে নদীর আরো অনেক বেশি মন খারাপ ছিল। কিন্তু যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন তো আর মন খারাপ করে কোনো লাভ নেই। কিন্তু তারপরও নদীর কোনো কিছু ভালো লাগছিল না, সে চুপচাপ নিজের রুমে বসে আছে। এমন সময় নদীর আম্মু নদীর রুমে প্রবেশ করে নদীকে এভাবে চুপচাপ বসে থাকতে দেখে। তিনি নিজের মেয়ের পাশে গিয়ে বসেন আর বলতে থাকেন, আচ্ছা শোন, তুই আমাকে একটা কথা বল, আমি কি তোর সঙ্গে খুব বেশি খারাপ কিছু করেছি? তুই কিন্তু একদম কোনো ভয় পাবি না, যা হয়েছে সব কিছু আমার সঙ্গে খুলে বল। প্লিজ আম্মু, এসব কিছু বাদ দাও। তোমরা আয়ান ভাইয়াকে ভুল বুঝতেছো। আয়ান ভাইয়া সত্যিই অনেক ভালো, সে আমার সঙ্গে কোনো খারাপ কিছু করেনি। এই চুপ কর, তুই একদম বেশি কথা বলিস না। তুই এখনো অনেক ছোট মানুষ, তাই তুই ভালো মন্দ কোনো কিছু বুঝিস না, সেজন্য তোর মুখ বন্ধ রাখাটাই ভালো। এভাবেই ধমক দিয়ে নিজের মেয়ের মুখটা বন্ধ করে দিলেন নদীর আম্মু। মায়ের কাছ থেকে ধমক খেয়ে নদীও তখন আর কোনো কথা বলার সাহস পেল না, আশেপাশে চুপচাপ রুমের মধ্যেই বসে রইল। আর এদিকে তার আম্মু রুম থেকে বের হয়ে গেলেন, কারণ ওনার মনে সবসময় অন্য চিন্তা ঘুরপাক করে। কারণ যদি এই বাড়ি থেকে চলে যায় তাহলে এই সমস্ত সম্পত্তির মালিক হবেন ওনার মেয়ে। তিনি খুব ভালো করেই জানেন নয়নের বাবা আর কখনোই বিয়ে করবে না। আয়ান যদি এই বাড়িতে থাকে তাহলে সবকিছুর উপর আয়ানের আধিপত্য থাকবে, তিনি এটা কখনোই মেনে নিতে পারবেন না। আর সেই জন্যে তিনি অনেকদিন ধরে এরকম চুপ খুঁজছিলেন কিভাবে আয়ানকে এই বাড়ি থেকে সারা জীবনের জন্য বের করে দেওয়া যায়। আর অবশেষে অনেক জল্পনা কল্পনার পর অনেক পরিশ্রম করে তিনি এই কাজটাই সফল হতে পেরেছেন, আপদ বিদায় করতে পেরেছেন, এতেই উনি অনেক খুশি। আয়ান এখন কোথায় যাবে, কি করবে, কোথায় থাকবে সে ব্যাপারে তার ফ্যামিলির কেউ কোনো কিছু ভাবেনি। যে ছেলেটার তার বাবা ছাড়া আর কেউ মাথার উপর নেই, সেই ছেলেটা এভাবে হঠাৎ করে বাড়ি থেকে বের হয়ে গেল, কিন্তু এই ব্যাপারটা নিয়ে কেউ কোনো চিন্তাই করলো না। অপরদিকে আমাদের গল্পের নায়ক আয়ান সেদিন বাড়ি থেকে বের হয়ে আসার পরে অনেক খোঁজাখুঁজির পর পাসপোর্ট বিশাল কাজ সম্পন্ন করে সোজা আমেরিকায় চলে যায়। তবে সে বাংলাদেশ থেকে চলে গেলেও তার পরিবার এবং নদীর ওপর সম্পূর্ণ নজর রাখার জন্য লোক রেখেছিল, যাতে কেউ কোনো দিনও তার নদীকে তার কাছ থেকে কেড়ে নিতে না পারে। সেজন্য তার একজন গুপ্তচর ছিল যে নদীর ব্যাপারে সব সময় সবকিছুর খোঁজ খবর তাকে দিত। নদী এবছর অনার্স করছিল, আর তার মাঝখানেই তার ফ্যামিলির লোকজন তাকে বিয়ে দেওয়ার জন্য সম্বন্ধ খুঁজতে থাকে। একটা ছেলের সঙ্গে তার বিয়ের সম্বন্ধে একদম ফাইনাল হয়ে গেছিল। তারা তো ঠিক করিয়েই নিয়েছিল এই ছেলেটার সঙ্গে নদীকে বিয়ে দিয়ে দেবে। আর তখনই আয়ানের রাখা গুপ্তচর এই খবরটা আয়ানকে দেয়। খবরটা শোনা মাত্রই আয়ানের পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছিল। সে আর কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। সে এক মুহূর্ত দেরি না করে সোজা এমার্জেন্সি ফ্লাইটে বাংলাদেশে চলে যান।
আর তারপর যা হলো তা তো আপনারা দেখতে পেলেন। আয়ান নদীকে বিয়ে করে নিয়ে আমেরিকায় চলে যেতে চায়। এদিকে নদী তো সে এখন বিয়ে করতেই চাইছিল না। আগে সে পড়াশোনা কমপ্লিট করতে চায়, তারপর নিজের পায়ে দাঁড়াতে চায়। অপরদিকে আয়ানের বাবা এবং নদীর ফ্যামিলির কেউ নদীর সঙ্গে আয়ানকে বিয়ে দিতেও রাজি হচ্ছিল না। কিন্তু পরক্ষণে যখন নদীর আম্মু জানতে পারলো আয়ান আমেরিকায় সেটেলড এবং তার আর্থিক অবস্থা এখন অনেক ভালো, নদীর আম্মু তো আয়ানের সঙ্গে নদীকে বিয়ে দেওয়ার জন্য এক কথায় রাজি হয়ে গেল। তিনি সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, আমি আমার মেয়েকে আয়ানের সঙ্গে বিয়ে দিতে রাজি আছি। আমার কোনো আপত্তি নেই। আয়ান যখন নদীকে বিয়ে করতে চায় তখন আমিও চাই এটাই হোক। যেই মহিলা এত বড় চক্রান্ত করে আয়ানকে এই বাড়ি থেকে বের করে দিয়েছিল, আর সেই মহিলা কিনা এখন নিজের থেকে যাচ্ছে আয়ানের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিতে, এটা তো কেউ কল্পনাই করতে পারছিল না। এদিকে আয়ানের আব্বুও ভীষণ রকম অবাক হন। সেদিন তো নদীর আম্মুর জন্য আয়ানকে এই বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হয়েছিলেন তিনি, কারণ নিজের ছেলের উপর ওনার যথেষ্ট বিশ্বাস এবং ভরসা ছিল। নিজের ছেলে কখনোই এরকম করতে পারে না, কিন্তু নিজের মেয়ের মান সম্মান নিয়ে কেউ এরকম কথা বলতে পারে এটাও তিনি ভাবতে পারেননি। তাই তো তিনি এরকম কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন। একরকম সবার প্রতি জেদ থেকেই আয়ানকে সেদিন বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তিনি। কিন্তু তিনিও এক কথার মানুষ, তিনি যখন জেদ করেন তখন তার সেই জিনিসটার প্রতি কখনো তিনি ফিরে তাকান না। তাই তিনি সেখানে আর কোনো কথা বলে না, চুপচাপ সেখান থেকে নিজের রুমে চলে গেলেন। চুপচাপ একা একা রুমের ভিতর বসে আছেন তিনি। আর এদিকে নদীর আম্মু যখন সম্মতি দিয়েছে তখন আর এক মুহূর্ত দেরি না করে নদীর হাত ধরে টানতে টানতে বাড়ি থেকে বের করে নিয়ে চলে গেল। বাড়ি ভর্তি মেহমান তখন, ও সবাই হাঁ করে তাকিয়ে আছে। এতক্ষণ ধরে যেন এখানে সিনেমার শুটিং চলছিল, এরকমটাই তারা ভেবে চলেছিল। আয়ান যতক্ষণের মধ্যে কে নিয়ে বের হয়ে চলে গেছে ততক্ষণে ছেলে পক্ষ থেকে আসা ছেলের মা নদীর আম্মুকে বলতে থাকে, এসব কি? আমাদেরকে এখানে শুটিং দেখানোর জন্য ডেকে আনা হয়েছে নাকি? নদীর মা তখন ওনাদের কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ ওনাদেরকে সেখান থেকে চলে যেতে বলেন। আর তিনিও তখন সেখান থেকে নিজের রুমে চলে গেলেন। এদিকে ছেলে পক্ষ থেকে আসা মেহমানরা তখন বাধ্য হয়ে বাড়ি থেকে বের হয়ে নিজেদের বাড়ি নিয়ে চলে গেলেন। আয়ান নদীকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে সোজা এয়ারপোর্টে চলে আসে। এমার্জেন্সি ফ্লাইটে তখনই নদীকে নিয়ে আমেরিকায় ব্যাক করে। আর এখানে আসার পরেই সে করবে গিয়ে নদীকে বিয়ে করে নিল। 40 লক্ষ টাকা দেনমোহর লিখিয়ে সে নদীকে বিয়ে করে। বিয়ের কাজ শেষ করে তবেই আয়ান নদীকে নিয়ে নিজের কেনা বাড়িতে চলে আসে। ততক্ষণে নদী কোনো কথা বলেনি, চুপচাপ রয়েছে। আয়ান বাড়িতে এসেই নদীকে নিয়ে নিজের রুমে চলে গেল। আর তারপর নদীকে বলতে লাগলো, যাও এবার ফ্রেশ হয়ে আসো, আলমারিতে তোমার জন্য ড্রেস রাখা আছে। ততক্ষণেও ঘোর কাটেনি নদীর, সে চুপচাপ দাঁড়িয়ে আছে। নদীর এভাবে দাঁড়িয়ে থাকা দেখে আয়ান আবারও নদীকে বলতে থাকে ফ্রেশ হয়ে আসার জন্য। তখন একটু জোরে ধমক দিয়ে নদীকে কথাটা বলে নদী একটু হকচকিয়ে ওঠে আর বলতে থাকে, না মানে বলতে চাইছিলাম কি, যাও আগে ফ্রেশ হয়ে আসো, তারপর তোমার সব কথা শুনবো। আমি ড্রয়িং রুমে আছি। এই বলে আয়ান রুম থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে নদী যেখানে দাঁড়িয়ে থাকার পর মনে মনে ভাবতে লাগলো অনেক স্ট্রেস গিয়েছে, এবার ফ্রেশ হয়ে নিলে একটু রিফ্রেশ কাজ করবে। তাই এবার একটু ফ্রেশ হয়ে নেওয়া উচিত। তাই সে আলমারির দিকে এগিয়ে গেল। আলমারির চাবি ড্রেসিং টেবিলের উপরে রাখা ছিল, তাই থেকে খুঁজে পেতে বেশি একটা বেগ পেতে হলো না। আলমারি খুলেই তো নদী একদম অবাকের চূড়ান্ত সীমানায় পৌঁছে গেছে। কারণ আলমারির ভিতর যেসব রাখা আছে এসব নদী কখনোই পড়েনি, সবকিছুই ওয়েস্টার্ন। নদীর ছোটবেলা থেকেই গ্রামে বড় হয়েছে, এসে গ্রামীণ পোশাকে অভ্যস্ত। তাই সে ফ্রেশ না হয়েই সেখানে বসে রইল। এভাবেই প্রায় আধা ঘন্টা কেটে গেল, কিন্তু নদী রুম থেকে বের হচ্ছে না। এটা দেখে আয়ান আবারও রুমে ফিরে আসলো। নদীকে তখনও সেখানে বসে থাকতে দেখে আয়ান একটু রেগে গেল আর ধমক দিয়ে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এখনো এখানে বসে আছো কেন? সেই কখন তোমাকে ফ্রেশ হতে বলেছি? না মানে আসলে আমি তো কোনো ড্রেস খুঁজে পাচ্ছি না, তাহলে ফ্রেশ হয়ে পরবোটা কি? বলতেই আয়ান চোখগুলো বড় বড় করে নদীর দিকে তাকালো। আর তারপর নদীর হাতটা ধরে আলমারির সামনে নিয়ে গেল। আলমারিটা খুলে তারপর বলতে লাগলো, এই যে আলমারি ভর্তি, এগুলো কি ঘর মোছার ন্যাকড়া নাকি? না মানে এগুলো তো সব ছোট ছোট জামা কাপড়, আমি তো এগুলো পরতে পারি না। আমি তো বাঙালি মেয়ে, বাঙালি পোশাক পরতেই অভ্যস্ত। তখন তুমি বাংলাদেশে ছিলে, তাই তুমি বাঙালি ড্রেস আপ করতে, কিন্তু এখন তুমি আমেরিকায় আছো, এখন তোমাকে এখানের কালচার অনুযায়ী ড্রেস আপ করতে হবে।
আই হোপ ইউ বেটার আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে। কিন্তু এসব জামা কাপড় পরলে তো শরীরের অর্ধেক অংশ বের হয়ে থাকবে। তখনই আয়ান নদীকে অনেক জোরে একটা ধমক দেয় আর বলতে থাকে, দেখ আমার মুখের উপর কথা বলে আমি একদমই পছন্দ করি না। তোকে যেটা বলেছি তুই সেটাই কর, তা না হলে কিন্তু একদম চটকানা মেরে সবকটা দাঁত ফেলে দিব, বলে দিলাম। এটা আমার রাজত্ব, আর এখানে আমার হুকুম তামিল হবে, বুঝতে পেরেছিস আমি তোকে কি বললাম? আয়ানের এমন ধমক শুনে ভয় পেয়ে যায় নদী। সে আর কোনো কথা না বলে চুপচাপ আলমারি থেকে একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিন্তু সে তখনও টাওয়াল নিয়ে ওয়াশরুমে যেতে ভুলে গিয়েছিল। ফ্রেশ হয়ে যখন হাত মুখ মুছতে যাবে তখনই দেখতে পেল সে টাওয়াল নিয়ে আসেনি। এখন সে কি করবে এটাই ভেবে পাচ্ছিল না। তখন সে মনে মনে ভাবল আয়ান হয়তো রুম থেকে বের হয়ে আবারও ড্রয়িং রুমে চলে গেছে। তাই সে ওয়াশরুমের দরজাটা একটু খুলল। রুমের চারপাশটা একবার চোখ বুলিয়ে দেখে নিল কাউকে কোথাও দেখা যাচ্ছে কিনা। কিন্তু আয়ান রুমের ভেতরে ছিল না। তাই নদী ওয়াশরুম থেকে বের হয়ে বিছানার উপর থেকে টাওয়ালটা নিচে যাবে তখনই ব্যালকনি থেকে রুমের ভিতরে প্রবেশ করে আয়ান। আয়ানও খেয়াল করেনি যে নদী এই অবস্থায় রুমের ভিতরে প্রবেশ করেছে। তাহলে হয়তো সে নিজেও রুমের ভিতরে প্রবেশ করতো না। নদীর গায়ে যখন কোনো কাপড় ছিল না, একদম বিবস্ত্র ভেজা গায়ে দেখে আয়ান চিৎকার দিয়ে ওঠে। সি সি সি। নদী সবে মাত্র টাওয়ালের ওপর হাত রেখেছিল। আয়ানের কণ্ঠস্বর শুনে সে কোনো রকমে টাওয়ালটা হাতে নিয়ে এক দৌড় দিল একদম ওয়াশরুমের ভিতরে। নদীর লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল। সে কখনো ভাবতে পারেনি তাকে এরকম একটা সিচুয়েশনে পড়তে হবে। সে ড্রেস চেঞ্জ করে প্রায় আধা ঘন্টা ধরে ওয়াশরুমের ভিতরেই দাঁড়িয়ে আছে। বের হয়ে কিভাবে আয়ানের সামনে দাঁড়াবে এটাই ভেবে পাচ্ছে না। অপরদিকে আয়ানের পেটে প্রচন্ড ক্ষুধা লেগেছে। এসে অনলাইন থেকে খাবার অর্ডার করেছিল, সেগুলো নিয়েই রুমের ভিতরে বসে আছে। যদি ওয়াশরুম থেকে বের হলে তারপর তাকে নিয়ে দুজনে একসঙ্গে বসে খাবে। কিন্তু নদী তো ওয়াশরুম থেকে বের হওয়ার নাম গন্ধও নিচ্ছে না। এতটা সময় কেটে গেছে, নদী ওয়াশরুম থেকে বের হচ্ছে না। এটা দেখে আয়ান ওয়াশরুমের সামনে গিয়ে দাঁড়ায় আর তারপর নদীকে উদ্দেশ্য করে বলতে থাকে, এই নদী কি হলো, এখনো ওয়াশরুম থেকে বের হচ্ছে না কেন? আমার তো ক্ষুধায় পেটে ইঁদুর দৌড়াদৌড়ি করতেছে। আয়ানের কথার কোনো উত্তর দিল না নদী। এসেছে চুপচাপ দাঁড়িয়ে আছে। নিজের কথার কোনো উত্তর না পেলে আরো বেশি রেগে যায় আয়ান। তাই সে চিৎকার দিয়ে বলতে লাগলো, এই বউ কি হলো, তোমাকে কি বলছি তুমি শুনতে পাচ্ছ না নাকি? তুমি এখনো ওয়াশরুমের ভেতর কি করছো? নাকি তোমার খাবার দাবার আমি ওয়াশরুমের ভিতর পাঠিয়ে দিব? আয়ানের এমন কথায় নদী একটু নড়ে চড়ে দাঁড়ালো আর তারপর আয়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, না মানে আসলে আমি আপনার সামনে থেকে যেতে পারবো না, আমার লজ্জা করছে। এখন কিন্তু আমার খুব বেশি মেজাজ খারাপ হচ্ছে। আমি কিন্তু এখন ওয়াশরুমের দরজা ভেঙে ওয়াশরুমের ভিতরে প্রবেশ করব। আমার সম্পর্কে কোনো ধারণা নেই তোমার। নেহাত তুমি আমার বিয়ে করা বউ, তাই এখনও তোমার সঙ্গে আমি ভালো ব্যবহার করছি। আয়ানের এমন কথায় ভীষণ রকম ভয় পেয়ে গেলেও নদী, কারণ ইতিমধ্যেই আয়ানের ব্যবহার দেখে সে খুব ভালোভাবে বুঝতে পেরেছে আগের ভোলা ভালা আয়ানটা আর নেই। সে এখন ভীষণ রকম রাগী আয়ান হয়ে গেছে। তাই সে কোনো রকমে মাথাটা নিচু করে ওয়াশরুম থেকে বের হয়ে দাঁড়িয়ে রইল। তখনই আয়ান আবারও নদীকে বলতে লাগলো, সমস্যা কি তোমার? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। তুমি এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? ভেজা চুলটা শুকাবে না নাকি? আয়ানের ধমকে নদী ভেজা চুলের টাওয়ালটা খুলে নিল আর তখনই আয়ান ওয়ার্ড্রপ থেকে হেয়ার ড্রায়ারটা নিয়ে এসে নদীর চুলগুলো নিজেই যত্ন করে শুকিয়ে দিতে লাগলো। ঘন কালো ও লম্বা চুল দেখতে অনেক সুন্দর, কোমর ছাড়িয়ে হাঁটুতে গড়িয়ে পড়ছে। আয়ান অনেক যত্ন নিয়ে নদীর চুলগুলো শুকিয়ে দিল। তারপর নিজেই চুলের জট ছাড়িয়ে দিয়ে নদীকে নিয়ে খাবার টেবিলে চলে গেল। আয়ান নিজের হাতে নদীতে খাবার খাইয়ে দিল আর তারপরে হঠাৎ করে আয়ানের ফোনে একটা কল আসলো। আয়ান নদীকে বাসা থেকে বের হতেই নিষেধ করে, দরজাটা বাইরের দিক থেকে লাগিয়ে দিয়ে বাসা থেকে বের হয়ে গেল। আসলে তার অফিসে একটা ঝামেলা হয়েছে, তাই এমার্জেন্সি ভাবে তাকে অফিসে ডাকা হয়েছে। কারণ অফিসের মালিক সে, এখানে বড় কোনো রকম সমস্যা হলে এটা তাকে ছাড়া সলভ করা কোনোভাবেই সম্ভব নয়। তাই একটু আগে ম্যানেজার আয়ানকে ফোন করে এই ব্যাপারটা জানিয়েছিল। তাই তো আয়ান কোনো রকম সময় নষ্ট না করে দ্রুত গতিতে অফিসে ছুটে গেল। সেখান থেকে ফিরে আস্তে আস্তে রাত 12টার মতো বেজে গেল। এদিকে নদী সারা বাড়ি ঘুরে ঘুরে দেখছিল। একা একা, যদিও তার একটু ভয় ভয় লাগছিল, কিন্তু কিছুই করার নেই। এই মুহূর্তে একা একা বসে থাকতেও তার ভালো লাগছে না। নদী একটু দূরত্ব
নদী একটু দুরন্ত প্রকৃতির মেয়ে, যদিও সে বনে বাতারে ঘুরে বেড়াতো না, কিন্তু তার বাড়ির প্রত্যেকটা আনাচে কানাচে তার দখলে থাকতো সারাদিন। সে পুকুর পাড়ে আমবাগানে ঘুরে বেড়াতো। সে বাড়ির প্রত্যেকটা রুম ঘুরে ঘুরে দেখলো। যখন তাতেও তার মন ভরছিল না, তখন সে ছাদে চলে গেল। তাদের অনেক রকম ফুলের গাছ ছিল, যেগুলো দেখে নদীর অনেক ভালো লাগলো, কারণ নদী ফুল গাছ ভীষণ পছন্দ করে। আর এদিকে আয়ান তার বাড়ির ছাদটা এত সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সাজিয়ে রেখেছে, যেন দেখেই চোখ জুড়িয়ে যাওয়ার মতো অবস্থা। অনেকক্ষণ সেখানে ঘোরাঘুরি করে তারপর নদী ড্রয়িং রুমে ফিরে আসে আর সেখানে বসে টিভি দেখতে থাকে। রাত 12টার পর আয়ান দুজনের জন্য রাতের খাবার নিয়ে বাসায় ফিরে আসে। নদীকে ড্রয়িং রুমে বসে টিভি দেখতে দেখে আয়ান বলতে থাকে, সরি আই এম এক্সট্রিমলি সরি তোমাকে একা একা বসিয়ে রাখার জন্য। আসলে অফিসে একটা দরকারি কাজ পড়ে গেছিল, তাই আমাকে করেই একটু চলে যেতে হলো। আয়ানকে বাসার ভিতরে প্রবেশ করতে দেখে নদীর কোনো কথা না বলেই টিভিটা বন্ধ করে উঠে দাঁড়ালো। আয়ান খাবারটা টেবিলের উপর রেখে তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হয়ে আসার জন্য। নদী তখনও সেখানে দাঁড়িয়ে আছে। আয়ান ফ্রেশ হয়ে এসে নদীকে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগলো নদীকে খাবার টেবিলে আসার জন্য। নদীও কোনো কথা না বলে খাবার টেবিলে আসলো। আয়ান খাবারের প্যাকেটগুলো বের করে দুজনের জন্য খাবার প্লেটে নিল। আয়ান নিজের হাতেই তখনও আবার নদীকে খাইয়ে দিচ্ছিল, নদীও খাচ্ছিল। কিন্তু নদী বিদেশি খাবার খেয়ে অভ্যস্ত নয়, তাই সে এসব খাবার খেয়ে সেরকম একটা শান্তি পাচ্ছিল না। তাই সে ঠিকমতো খাবার খেতে পারলো না। অর্ধেক খাওয়া হতেই সে খাওয়া বন্ধ করে দিল। আয়ান ব্যাপারটা বুঝতে পারছিল, তাই সে নদীকে বলতে লাগলো কাল থেকে অফিসে যাওয়ার আগে সেই নদীর জন্য রান্না করে রেখে যাবে, আর রাতের খাবার বাসায় এসে পরেই রান্না করবে। এমন কথা শুনে অবাকের চূড়ান্ত সীমানায় পৌঁছে যায় নদী, কারণ একটা ছেলে এসে পুরুষ মানুষ হয়েও বাসার সমস্ত কাজ করে তবে অফিসে যাবে, আবার অফিস থেকে এসে আবারও বাসার সমস্ত কাজ করবে। এরকমটা তো হতে পারে না। তাই নদী আয়ানকে বলতে লাগলো, এসব তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি মেয়ে মানুষ, তাছাড়া আমি গ্রামে বড় হয়েছি, আমি রান্না বান্না করতে জানি, বুঝেছো? কিন্তু আমি তো আমার সুন্দরী বউটাকে দিয়ে রান্না বান্না করাতে চাই না। আমি তো চাই আমার বউটা সবসময় আমার জন্য সুন্দরী হয়ে থাকুক। রান্না করে আগুনের কাছে গেলে স্কিন ড্যামেজ হয়ে যাবে, আর তখন সেটা আমার ভালো লাগবে না। কিন্তু আমি যে এইসব পোশাক পরতে পারছি না, এগুলো পরে আমার একদমই ভালো লাগছে না, আমি কমফোর্ট ফিল করছি না। কিছুই করে নেই ডিয়ার, আমার এগুলো পছন্দ, তোমাকে এভাবে দেখতে আমার ভালো লাগে। তাছাড়া এটা এখানকার কালচার, তাই অভ্যাস করে নাও আস্তে আস্তে। এই বলে আয়ান নিজের খাবারটা শেষ করে থালা বাসনগুলোকে মেজে নিয়ে পরিষ্কার করে রেখে তারপর নদীকে নিয়ে রুমে ফিরে আসলো। আয়ান আর নদী দুজনেই সামনাসামনি বিছানার উপর বসে আছে। তখনই নদী আয়ানকে বলতে লাগলো, আমি কোন রুমে ঘুমাবো? এত বড় বাড়ি, আমার ভয় ভয় লাগে। আরে ভীতু বউটা, আমার ভয় পাওয়ার কি আছে? আমি আছি তো। আর তুমি এখন আমার বিয়ে করা বউ, তুমি তো এখন থেকে আমার সাথে এক রুমে ঘুমাবে আর একই বিছানাতেই। না 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 না, আমি এটা পারবো না। একটা ছেলের সঙ্গে একই বিছানায় ঘুমানো আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। তুমি অন্য কোনো রুমে ঘুমাও আর আমাকে আলাদা রুমে ঘুমাতে দাও। নদীর এমন কথা শুনে আয়ানের মেজাজ একটু গরম হয়ে গেল। সে একটু ধমক দিয়ে এই নদীকে বলতে লাগলো, দেখবো বেশি বাদলামি করিস না, আমার মেজাজ খারাপ করিস না, তাহলে কিন্তু এর পরিণাম খুবই খারাপ হবে। এটা আমি তোকে বলে দিলাম। তোকে আমি যেটা বলেছি তুই সেটাই কর। না মানে আসলে কানে কম শুনিস না কি? তোকে আমি কি বলেছি তুই শুনতে পাসনি? চুপচাপ এখানে বিছানায় শুয়ে পড় বললাম। নদী তখনও বিছানার ধারে কাছেও আসছে না, দূরেই দাঁড়িয়ে আছে। এটা দেখে আয়ান খুব ভালোভাবে বুঝতে পারলো নদী তার সঙ্গে একই বিছানায় ঘুমাতে একদমই প্রস্তুত নয়। কিন্তু সে বিয়ে করে বউ নিয়ে এসেছে তো আর একা একা ঘুমানোর জন্য নয়। তাই সে নিজেই বিছানা থেকে নেমে গিয়ে নদীকে পাজা কোলে তুলে নিল আর ধপাস করে বিছানার উপর ছেড়ে দিল। নদী বিছানায় পড়ে গিয়ে কোমরে ব্যথা পেলেও আর তখনই মা গো বাবা গো বলে কান্না করা শুরু করে দিল। ও মা গো বাবা গো, আমার কোমরটা ভেঙে গেল গো। নদীর এরকম ন্যাকা কান্নায় আয়ান আরো বেশি রেগে গেল আর সে আরো জোরে চিৎকার দিয়ে বলতে লাগলো, এই চুপ কর, একদম কোনো কথা বলবি না, তাহলে কিন্তু আমার চাইতে খারাপ কেউ হবে না। এই তো কে বলে দিলাম। আমি আবার কি করলাম? তুমি তো আমাকে ধপাস করে বিছানার উপরে ফেলে দিলে, আমার কোমরটা একদম ভেঙে গেছে। তাহলে আমি কান্না করব না তো কি হাসবো নাকি? তোকে আমি ভদ্রভাবে বলেছিলাম বিছানায় এসে শুয়ে ঘুমিয়ে পড়তে, কিন্তু তুই আমার কোনো কথা শুনলি না কেন? আমি সেই ছোটবেলা থেকেই একা বিছানায় একা একা ঘুমিয়ে অভ্যস্ত। এখন আমি তোমার সঙ্গে একই বিছানায় শুলে ঘুম আসবে নাকি আমার? ঘুম আসবে কি আসবে না সেটা আমি দেখে নেব।
তোকে অত সব কিছু চিন্তা করতে হবে না। আয় আমার কাছে আয়, আমি তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। এই বলে আয়ান নিজেই নদীর হাত ধরে টান দিয়ে নদীকে নিজের কাছে টেনে আনলো। আর তারপর নিজের বুকের সঙ্গে নদীর মাথাটা চেপে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। একটু পরপর সেই নদীর কপালে চুমু দেয়, আর নদী তার উষ্ণ ঠোঁটের ছোঁয়া পেয়ে বারে বারে কেঁপে উঠছিল। কিন্তু আয়ানের সেদিকে কোনো খেয়াল নেই। সে তার মতো করেই বারবার নদীর কপালে চুমু খাচ্ছে আর তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এভাবে নদীকে ঘুম পাড়াতে গিয়ে সে নিজেই ঘুমিয়ে গেল। কিন্তু নদীর কোনোভাবেই ঘুম আসছিল না। একজন পুরুষ মানুষ তাকে জড়িয়ে ধরে আছে, চাইলে কি আর তার চোখে ঘুম আসে? নাকি সে বারবার আয়ানের বাহুবন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিল? কারণ তার ভীষণ রকম একটা অস্বস্তি কাজ করছিল। কিন্তু সে চাইলেও আয়ানের বাহুবন্ধনে থেকে নিজেকে মুক্ত করতে পারছিল না। কারণ আয়ান তাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে শুয়েছিল, যেটা থেকে নদীর কোনোভাবেই সম্ভব ছিল না নিজেকে ছাড়িয়ে নেওয়া। তাই বাধ্য হয়ে সেখানেই শুয়ে থাকতে হলো। এভাবে শুয়ে থাকতে থাকতেই শেষ রাতের দিকে নদীর চোখ দুটো লেগে আসছিল। সে ঘুমিয়ে পড়লো। আয়ান সকাল 7টা বাজে ঘুম থেকে উঠে দেখতে পায় তার পিচ্ছি বউটা অঘরে ঘুমোচ্ছে। সে তার মিষ্টি বউটাকে আর ঘুম থেকে ডেকে তুললো না। তাকে বিছানা সরিয়ে দিয়ে সে চুপচাপ বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। আর তারপর নিজেই তার এবং তার বউয়ের জন্য নাস্তা বানিয়ে নিল। নিজে নাস্তা খেয়ে তারপর নদীর নাস্তাটা ডাইনিং টেবিলে সাজিয়ে রেখে সে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। নদী তখনও ঘুমোচ্ছে, এখনো ঘুম থেকে ওঠার নাম গন্ধ নেই। কিন্তু তার অফিসের টাইম হয়ে গেছে, তাকে এখন বাসা থেকে বের হয়ে যেতেই হবে। তাই সে তার পার্সোনাল মোবাইলটা ড্রেসিং টেবিলের উপরে রেখে সাথে একটা চিরকুট, তারপর সে বাসা থেকে বের হয়ে গেল। এদিকে নদী সকাল 11টার দিকে ঘুম থেকে উঠে চোখ মেলে সে আয়ানকে খুঁজতে ছিল, কিন্তু কোথাও আয়ানকে খুঁজে পেল না। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলেও কিন্তু কোথাও আয়ানের চিহ্নটুকু নেই। আয়ানকে কোথাও খুঁজে না পেয়ে সে রুমে ফিরে আসে, আর তখনই দেখতে পায় ড্রেসিং টেবিলের উপরে রাখা একটা মোবাইল ফোন, সাথে একটা চিরকুট। নবীজির করতে হাতে নিয়ে পড়তে শুরু করলো। চিরকুটের ভেতরে লেখাটা ছিল এরকম: আমার মায়াবী পরী মিষ্টি বউটার, সকালবেলা তুমি ঘুমাচ্ছিলে, তোমাকে দেখতে একদম ছোট্ট একটা পরীর মতো লাগছিল। কি মায়া মায়া চেহারা, যাকে দেখলে বারবার প্রেমে পড়তে ইচ্ছে করে। সেসব বলে আর কী লাভ আছে, আমি তো তোমার প্রেমে দিওয়ানা হয়েই আছি। যাই হোক, প্রেমালাপ বাদ দিয়ে কাজের কথায় আসি। ডাইনিং টেবিলে তোমার জন্য নাস্তা বানিয়ে রাখা আছে, একটু কষ্ট করে নাস্তাটা খেয়ে নিও। আর দুপুরে আমি অনলাইনে খাবার অর্ডার করে পাঠিয়ে দিব। আর হ্যাঁ, তুমি কিন্তু পাকামো করে রান্নাবান্না করতে যেও না। আমি যেটা বলেছি সেটা মাথায় রেখো। আমি কখনো তোমাকে কিচেনের আশেপাশেও দেখতে চাই না। সন্ধ্যার আগে আমি বাসায় ফিরে আসব, তারপর তোমাকে নিয়ে একটু শপিংয়ে যাব। রেডি হয়ে থেকো। অফিসের ফাঁকে সময় পেলে তোমাকে ফোন দেব। আর মোবাইলে রিচার্জ করা আছে, বাড়ির কথা মনে পড়লে কথা বলে নিও। আমার নাম্বারটাও সেভ করা আছে, চাইলে আমাকেও কল করতে পারো। ইতি, তোমার জামাই। চিঠিটা পড়ে নদী মনে মনে একটু হাসতে লাগলো। একটা মানুষের দুটো রূপ যেন শুধু সে এতদিন গল্প সিনেমাতেই শুনে এসেছে, আর এখন সে তার নিজের জীবনে দেখছে। মানুষটাকে কোনো এক সময় দেখে মনে হয় সে তো ভীষণ রাগী, কারোর সঙ্গে মেশার অভ্যেসই নেই। আবার কখনো বা দেখে এমনটা মনে হয় এই মানুষটা কাউকে এতটা গভীরভাবে ভালোবাসতে পারে। কোনো মানুষ কাউকে এতটা গভীরভাবে কোনোদিনও ভালোবাসতে পারে না। যাই হোক, এটা পরে নদী একটু আশ্বস্ত হলো যে আয়ান অফিসে চলে গেছে। তাই সে ফ্রেশ হয়ে নাস্তাটা করে নিল। তারপর বেশ কিছুক্ষণ ড্রয়িং রুমে বসে টিভি দেখলো। হঠাৎ করেই বাড়ির কথা তার ভীষণ মনে পড়ছিল। তাই সে আয়ানের মোবাইল থেকে তার আম্মুর নাম্বারে ফোন দিল। বাড়ি থেকে এত দূরে গিয়ে কখনো কোথাও থাকেনি, নানার বাড়িতে গেলেও সকালে গিয়ে বিকালে চলে আসতো। তাই বাড়ির কথা মনে পড়াটাই স্বাভাবিক। দুবার কল হতেই নদীর আম্মু কলটা রিসিভ করলো আর অপর প্রান্ত থেকে বলতে লাগলো: হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। তুই কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ আম্মু, আমিও ভালো আছি। আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। বাড়ির সবাই কেমন আছে? হ্যাঁ, আছে, সবাই ভালোই। এই বলে তারা দুজনে গল্প করতে লাগলো। এভাবে গল্প করতে করতেই প্রায় ঘন্টাখানেক সময় কেটে গেল। দুপুর হয়ে গেছে। হঠাৎ করে কলিং বেলের আওয়াজ শুনতে পেল নদী। একটু ভয় পেয়ে গেল, এই সময় আবার কে আসলো? আয়ান তো চিঠিতে কোথাও লেখেনি যে সে দুপুরে বাসায় আসবে। তাহলে কে এসেছে? বিদেশের বাড়ি, অচেনা জায়গা, এখানে আবার কোনো কিডন্যাপার আসেনি তো? নদীর মনে হাজারটা আশঙ্কা কাজ করছিল। আর তখনই তার মনে পড়লো আয়ান তো বলে গিয়েছিল তার মোবাইলে তার নাম্বারটা সেভ করা আছে। তাই নদী আর এক মুহূর্ত দেরি না করে রুম থেকে মোবাইলটা নিয়ে এসে আয়ানের নাম্বারে ফোন দিলে
ফোনটা আশেপাশে বাজতেছে না, তার মানে ফোনটা আয়ানের কাছেই রয়েছে আর আয়ান এখানে আসেনি। নদী অপেক্ষা করতে লাগলো ফোনটা রিসিভ হওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যেই ফোনটা রিসিভ হলো আর অপর প্রান্ত থেকে আয়ান বলতে লাগলো, কি ব্যাপার, আমার বউটার বুঝি একা একা বাড়িতে ভালো লাগছে না? না মানে আসলে আপনি তো বাড়িতে আসেননি, তাহলে দরজায় কলিং বেল বাজাচ্ছে কে? না, বাড়িতে ভয় ভয় লাগছিল সেজন্য আপনাকে ফোন করা। ওরে আল্লাহ, তুমি তো একটু উঠে গিয়ে দেখবে, তাই নয় কি? আমি তোমার জন্য দুপুরের খাবার পাঠিয়েছি, ডেলিভারি ম্যান এসেছে। যাও, দরজাটা খুলে খাবারটা নিয়ে সেই দুপুরের খাবারটা খেয়ে নাও। আমি কোনো কথা শুনতে চাই না। দুপুরের খাবার টাইম হয়েছে, তুমি দুপুরের খাবারটা খেয়ে নাও। আরে আমি তো একটু আগেই সকালের খাবার খেয়েছি, এখন তো আমার ক্ষুধা নেই। তাহলে খাবার পাঠানোর কি প্রয়োজন ছিল? আচ্ছা ঠিক আছে, তুমি খেয়েছো তো? না, আমি এখনও খাইনি। আমার অফিসে একটু কাজে প্রেশার আছে, যেহেতু সন্ধ্যার আগে অফিস থেকে বের হয়ে যাব, তাই যত দ্রুত সম্ভব কাজ শেষ করতে হবে। আর সেটা নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমি একটু পরেই দুপুরের খাবার খেয়ে নিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাখি। এই বলে আয়ানের কাছ থেকে কোনো উত্তরের অপেক্ষা না করেই নদী ফোনটা কেটে দিল। আর এদিকে আয়ান মুচকে মুচকে হাসতে লাগলো। ঠিক তখনই তার ম্যানেজার তার কেবিনে প্রবেশ করে। আয়ানকে এভাবে মুচকে মুচকে হাসতে দেখে তার ম্যানেজার বলতে থাকে, কি ব্যাপার স্যার, আপনি এভাবে একা একা হাসছেন কেন? আপনার কি মাথার কোনো প্রবলেম হয়েছে নাকি? আরে ভাই, আর বলবেন না। আপনি তো জানেন আমি ইমার্জেন্সি ফ্লাইটে বাংলাদেশে গিয়েছিলাম, সেখান থেকে আপনাদের ভাবিকে নিয়ে এসেছি। মেয়েটা মাঝে মধ্যে এমন কর্মকাণ্ড করে যে আমি না হেসে থাকতে পারি না। ও আচ্ছা, তাহলে তো এটা খুবই খুশির খবর। ভাবিকে একবার অফিসে নিয়ে আসুন না, আমরা সবাই ভাবির সঙ্গে দেখা করি আর পরিচিত হই। তখন আয়ান বলতে থাকে সে খুব শীঘ্রই তার বউকে অফিসে নিয়ে আসবে এবং সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবে। এই বলে সে নিজের কাজে মনোযোগ দেয় আর দ্রুত কাজ করতে থাকে। এদিকে তার ম্যানেজার সেখান থেকে চলে যায়। আয়ান নিজের কাজ শেষ করে দুপুরে খাবার খেয়ে নিল আর তারপর আবারও সে নিজের কাজ করতে লাগলো। এভাবেই চলতে লাগলো সময়। সন্ধ্যার আগেই অফিসের কাজকর্ম সবকিছু শেষ করে আয়ান অফিস থেকে বের হয়ে বাসায় চলে আসলো। আয়ানের কাছে বাড়ি ডুপ্লিকেট চাবি ছিল, তাই আয়ান কলিং বেল না বাজিয়ে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে বাড়ির ভিতরে প্রবেশ করলো। নদী একা একা ব্যালকনিতে বসে কফি খাচ্ছিল। আয়ান বাড়িতে প্রবেশ করে কোথাও নদীকে দেখতে না পেয়ে ব্যালকনিতে চলে আসে আর তখনই দেখতে পায় নদী ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশ দেখছে আর কফি খাচ্ছে। আয়ান নদীকে একটু চমকে দেওয়ার জন্যে কোনো কথা না বলেই পেছন থেকে নদীকে জড়িয়ে ধরে। হঠাৎই কারোর স্পর্শ পেয়ে নদীর ভীষণ রকম থমকে যায় আর সে লাফ দিয়ে উঠে কফির বুকটা তার পায়ের উপর পড়ে যায়। এদিকে হঠাৎ করে কারোর পিছন থেকে জড়িয়ে ধরা, অন্যদিকে গরম কফি পায়ের উপরে পড়ে যাওয়াতে নদী ভয়ে এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। নদীর এমন অবস্থা দেখে আয়ান একদম ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সে মজা করতে চেয়েছিল, কিন্তু এরকম কিছু একটা হবে সে এটা ভুলেও কল্পনাও করেনি। তাড়াতাড়ি করে সে নদীকে ধরে নিল আর তারপর কোলে তুলে নিয়ে বিছানায় এনে শুইয়ে দিল। নদীর চোখে মুখে পানির ঝাপটা দিল। বেশ অনেকক্ষণ পর নদীর জ্ঞান ফিরে আসলো। নদীর চোখ মেলে আয়ানকে দেখতে পেয়ে উঠে বসে আয়ানকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি এই বাড়িতে থাকবো না, এই বাড়িতে ভূত আছে। তখন ভূত আমাকে পেছন থেকে জড়িয়ে ধরেছিল। নদী এমন কথা শুনে আয়ান হেসে গড়াগড়ি যাচ্ছে। নদী এখন যথেষ্ট বড় হয়েছে আর মেয়েটা অনার্স করছে। এই বছর সেই মেয়েটা কিনা ভূতে বিশ্বাস করে, এটা ভেবে আয়ানের এত হাসি পাচ্ছে যে সে নিজেকে আর সামলাতে পারবে না। সে হেসেই চলেছে, এমনটা দায়কে নদী বলতে থাকে। কি ব্যাপার, তুমি আমার কথার কোনো পাত্তা না দিয়ে এভাবে হেসে চলেছো কেন? তোমার কি মনে হচ্ছে আমি তোমার সঙ্গে মজা করছি? না, আমার এরকমটা কেন মনে হবে? আমি তো এটা ভেবেই হাসছি যে আমার বউ নিজের স্বামী আর ভূতের মধ্যে তফাৎ বুঝতে পারে না, সেজন্য আমার ভীষণ হাসি পাচ্ছে। মানে কি এসবের? তখন এটা তুমি ছিলে, তাহলে এভাবে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলে কেন? জানো আমি কতটা ভয় পেয়েছিলাম। সেটা কি আর তোমাকে বলতে হবে? তোমার চোখ, মুখ আর এক্সপ্রেশন দেখেই তো আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এই বলে আয়ান আবারও নদীকে শক্ত করে জড়িয়ে ধরে তার কপালে একটা চুমু খেলো। বেশ কিছুক্ষণ নদীকে এভাবে নিজের বুকে আগলে রাখার পর সে নদীকে ছেড়ে দিয়ে শপিং এ যাওয়ার জন্য রেডি হতে বলল। কিন্তু নদী কোনোভাবেই বাইরে যাওয়ার জন্য রাজি হচ্ছিল না, কারণ কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটার রেশ এখনো কাটেনি। নদী এখনো ভয় পেয়ে আছে, তার বুকের ভেতর বাতাসটা এখনো ধকধক করছে। কিন্তু আমি এক কথার মানুষের যখন যেটা বলে তখন সেটা করবেই, তাকে কেউ এই কাজ থেকে পিছু হটাতে পারবে না।
তাই নদীও তাকে এই কাজ থেকে কোনোভাবে পিছু খাটাতে পারলো না। নদীকে এই বাধ্য হয়ে তার সঙ্গে রেডি হয়ে বাসা থেকে বের হতে হলো। বাসার ভেতর ওয়েস্টার্ন ড্রেস পরে নদী কোনো রকমে নিজেকে মানিয়ে নিলেও বাসার বাইরে এসে সে কোনোভাবেই তার নিজেকে ঠিক রাখতে পারছিল না। বারবার জামার টেনে হাঁটু ঢাকার চেষ্টা করছিল, হাত বের হয়ে যাচ্ছিল, সেগুলো ঢাকার চেষ্টা করছিল। নদীর এমন অবস্থা দেখে আয়ান বলতে লাগলো, এই এসব কি শুরু করেছো তুমি? জামাকে কি টেনে লম্বা বানিয়ে দেবে নাকি? আরে তুমি দেখতে পাচ্ছ না এখানে কত মানুষ, আর তাদের সামনে আমার হাঁটু বের হয়ে যাচ্ছে, হাত বের হয়ে যাচ্ছে, মানুষ কি মনে করবে? শোনো এখানে এখানে মানুষের তো আজাইরার সময় নেই তোমার মতো তোমার দিকে তাকানোর। সবাই সবার নিজের কাছে ব্যস্ত। এসব ফালতু কাজে বন্ধ করো আর চুপচাপ সোজা হয়ে আমার সঙ্গে চলো। এই বলে আয়ান নদীর হাত ধরে টানতে টানতে শপিং মলের ভিতর ঢুকে গেল। তারপর সেই নদীকে কিছু ড্রেস পছন্দ করতে বলল, কিন্তু এসব ড্রেস নদীর একদমই পছন্দ হচ্ছিল না। একদম ছোট ছোট, এখানে কাপড় আছে তো ওখানে নেই, কেমন যেন বিচ্ছিরি একটা অবস্থা। নদী কোনো ড্রেস পছন্দ করতে চাইছিল না। আর এদিকে আয়ানের মেজাজ তুঙ্গে উঠে যাচ্ছে। এত বড় একটা শপিং মলে নিয়ে এসেছে সে নদীকে, কিন্তু এখানে কিনা তার একটা ড্রেসও পছন্দ হচ্ছে না। এই মেয়ে বোরখা পরার উপযোগী, ওয়েস্টার্ন পরার নয়। তাই তো আয়ান রেগে মেগে চিৎকার দিয়ে নদীকে বলতে লাগলো, এই তুমি কি পরবে বলো তো? তোমার জন্য কি সৌদি আরব থেকে অর্ডার করব নাকি? হ্যাঁ, বাইরে পড়ার জন্য তো এটা হলে খুবই ভালো হয়। তুমি জানো বোরকাতে কিন্তু মাশাল্লাহ আমাকে অনেক সুন্দর লাগে। হ্যাঁ তুমি সেটাই পরো। এখন চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো, আমি তোমার জন্য ড্রেস সিলেক্ট করছি। এই বলে একটা চেহারাটা নিয়ে নদীকে বসিয়ে দিয়ে আয়ার নিজের নদীর জন্য ড্রেস পছন্দ করতে লাগলো। কারণ এটি আমেরিকার সবচেয়ে বড় শপিং মল, মল অফ দ্য আমেরিকা। এখানে যদি কোনো মেয়ে মানুষ ড্রেস কিনতে না পারে তাহলে সে আর পুরো আমেরিকাতে কোনো ড্রেস খুঁজে পাবে না। কারণ এখানে সব রকম হিউজ কালেকশন রয়েছে। তাই আয়ান নিজেই নদীর জন্য পছন্দ করে বেশ কিছু ড্রেস কিনে নিল আর নিজের প্রয়োজনীয় কিছু জিনিসপত্রও কিনে নিল। অতঃপর কেনাকাটার পর বসে করে সেই নদীকে নিয়ে বাড়িতে ফিরে আসলো। শপিং মলে হাঁটাহাঁটি করে নদী অনেকটাই টায়ার্ড হয়ে পড়েছে। তাই বাসায় আসা মাত্রই সে রুমে গিয়ে বিছানার গিয়ে শুয়ে পড়লো, ঘুমিয়ে পড়লো। এদিকে আয়ান আর বাসায় এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ সময় বিশ্রাম নিল। আর এর মধ্যেই তার মনে পড়ে গেল সে নদীকে গতকাল বলে রেখেছিল আজ সে নিজের হাতে রান্না করে নদীকে বাসার খাবার খাওয়াবে। তাই সে আর এক মুহূর্ত দেরি না করে কিছুক্ষণের মধ্যেই কিচেনে ঢুকে গেল। ফ্রিজে কিছু মাছ মাংস আর সবজি তরকারি রাখা ছিল। আয়ান সেগুলো বের করেই আজকের জন্য রান্না করে নিল। রান্না শেষ হতে হতে অনেক রাত হয়ে গেল। আয়ান রুমে গিয়ে দেখে নদী তখনও ঘুমাচ্ছে। তাই সে যদি কেউ ঘুম থেকে ডেকে তুললো, নদীর চোখে পানি দিয়ে দিল। নদীর কিছুতেই ঘুম ভাঙতে চাইছিল না, তার ভীষণই ক্লান্ত লাগছিল আর ঘুম পাচ্ছিল। আয়ান তাকে বারবার উঠে বসানোর চেষ্টা করলেও সে বারবারই হেলান দিয়ে বিছানায় শুয়ে পড়ছিল। কিন্তু আয়ান হাল ছেড়ে দেওয়ার মতো পাত্র নয়। সে নিজেই কিচেন থেকে তাদের দুজনের জন্য খাবার প্লেটে নিয়ে বেডরুমে চলে আসে। আধো ঘুমন্ত অবস্থাতেই সে নদীকে খাবার খাইয়ে দেয় আর তারপর নিচে খাবার খেয়ে বিছানায় এসে ঘুমিয়ে পড়ে। এভাবেই চলতে থাকে তাদের দুষ্টু মিষ্টি প্রেম মুখর দিনগুলো। সময় গড়াতে লাগলো আর এদিকে আয়ান অফিসার বাসা দুটোই একসঙ্গে সামলাতে লাগলো। নদী সারাদিন বাড়িতে শুয়ে বসে কাটাতে এসব কিছু তার ভালো লাগছিল না। তার কেমন যেন দম বন্ধ লাগতো। তাই একদিন সে সাহস করে আয়ানকে বলতে লাগলো, আমার সারাদিন একা একা বাসায় থেকে ভালো লাগে না, বোরিং লাগে, আমি কিছু একটা করতে চাই। নদীর এই কথা শুনে আয়ান মনে মনে সিদ্ধান্ত নিল নদীকে ভার্সিটিতে ভর্তি করে দেবে আর নদীর পড়াশোনাটা কন্টিনিউ করবে। তাহলে নদীর সময় ভালো কাটবে আর পড়াশোনাটাও হয়ে যাবে। তাই আয়ান নিজেই নদীর সঙ্গে এই বিষয়টা শেয়ার করে। আর এই কথাটা শুনে নদী তো ভীষণ খুশি হয়। সে কখনো এটা কল্পনাও করতে পারেনি। আয়ানকে বিয়ে করেছে ঠিক আছে, কিন্তু দেশের বাইরে নিয়ে এসেও তার পড়াশোনা কন্টিনিউ করবে এটা তার কল্পনার বাইরে ছিল। খবরটা শুনে সে এতটাই খুশি হয় যে সে লাফ দিয়ে আয়ানকে জড়িয়ে ধরে আর আয়ানের কপালে চুমু দিয়ে বলতে থাকে, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা সত্যিই আমার জানা নেই। আমি কখনোই ভাবতে পারিনি তুমি আমাকে নিয়ে এতটা চিন্তা করবে। আমেরিকায় নিজেকে নিয়ে আসার পর আজ এই প্রথম নদীকে মন করে হাসতে দেখে গেছে। এটা থেকে আয়ানের খুশি যেন আর বাদ মানছিল না। সেও অনেক খুশি হয়ে নদীকে বলতে থাকে, দেখো পুরুষ মানুষের জীবনের সবচাইতে বড় সফলতা হলো তার শখের মানুষটার হাসি খুশি দেখা। আমি চাই আমার ভালোবাসার মানুষটা সবসময় ভালো থাকুক
আর আমি তাকে সবসময় খুশি দেখি। আমি সত্যি বলছি, তুমি আমার প্রতি এমন সিদ্ধান্ত নেওয়াতে আমি অনেক বেশি খুশি হয়েছি। আমি কোনোদিনও ভাবতে পারিনি তুমি আমাকে নিয়ে এতটা চিন্তা করবে, তুমি আমার পড়াশোনা কন্টিনিউ করতে দেবে। কেন দেব না? আমি তোমার জীবনসঙ্গী হয়েছি, তোমার জীবনের প্রত্যেকটা ইচ্ছা অনিচ্ছাকে গুরুত্ব দেওয়ার দায়িত্ব নিয়েছি। আমি কখনোই আমার দায়িত্ব থেকে পিছু হটব না। এই বলে আয়ান আবারও নদীর কপালে ভালোবেসে চুমু খায়। এরপর দেখতে দেখতে আরো বেশ কিছুদিন সময় কেটে গেল। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে আয়ান আর নদীকে ঘুম থেকে ডেকে তুললো, আর তারপরে সেই নদীকে বলতে লাগে রেডি হওয়ার জন্য। সে নদীকে নিয়ে ভার্সিটিতে ভর্তি করতে যাবে। নদীর ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতো। ছোটবেলা থেকে ইচ্ছে যখন খেলনা কিনতে যেত তখন খেলনার দোকান ঘুরে ঘুরে ডাক্তারি খেলাগুলো, কিন্তু এই যেমন থার্মোমিটার, স্টেথোস্কোপ ইত্যাদি ইত্যাদি, এই সবকিছু দিয়ে সে পুতুলকে রুচি বানাতো, আর সে ডাক্তার সেজে পুতুলের ট্রিটমেন্ট করত। যদিও তার পরিবার তাকে কোনোদিন এই ব্যাপারে কোনো সহানুভূতি দেখায়নি, কারণ তাদের পরিবারে কখনো কোনো মেয়ে মানুষ বাইরে চাকরি করতে চায়নি। সেখানে নদী বাইরে চাকরি করতে যাবে এটা তারা কোনোদিন কেউ কখনোই সমর্থন করতো না বা করবে না। যদিও বিয়ের আগে নদী যতটা পড়াশোনা করেছে সবটা নিজের ইচ্ছেই অদম্য আগ্রহের জোরই করেছে। তার ফ্যামিলি তাকে অনেকবার পড়াশোনা বন্ধ করে দেওয়ার জন্য অনুরোধ করেছে, কিন্তু নদী পড়াশোনার প্রতি অদম্য আগ্রহী ছিল বিধায় তাদের এই উদ্দেশ্যে তারা সফল হতে পারেনি। তাই আয়ানের এমন কথা শুনে নদী ভীষণই খুশি হয়। কিছুদিন পরে এই ভার্সিটিতে অ্যাডমিশন শুরু হয়, আর আয়ান নিচেই নদীকে ভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দেয়। তারপরেই নদী নতুন উদ্যমে পড়াশোনা শুরু করে। চলে যায় বেশ কয়েক বছর। নদী পড়াশোনা শেষ করেছে, ডাক্তারি চাকরি করবে। যদিও তার চাকরি করার কোনো প্রয়োজন ছিল না, আয়ান যথেষ্ট টাকা পয়সা উপার্জন করে, তাদের লাইফ সেটেল, আর কিছু করার প্রয়োজন নেই। কিন্তু তারপরেও নদী বাসায় বসে থাকতে চায় না। পড়াশোনা করে কিছু একটা করার, নিজের পায়ে দাঁড়ানোর চিন্তা তার অনেক বছর আগে থেকেই ছিল। আর যেহেতু সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, তাই তার কাছে বাসায় বসে থাকাটা অনর্থক মনে হয়। এদিকে নিজের স্ত্রীর ইচ্ছে পূরণ করতে ব্যস্ত আয়ান, তাই নিজের স্ত্রীর ইচ্ছেকে সম্পূর্ণ গুরুত্ব দিয়েছে সে। স্ত্রীর উপর জোর করে কোনো কিছুই চাপিয়ে দিতে চায়নি। চাকরি নেওয়ার কয়েক মাস পর দুজনের সম্মতিতেই নদী কনসিভ করে। সে এখন একজন পাক্কা গৃহকর্ত্রী, এক সন্তানের মা, অন্যদিকে একটা হসপিটালের দায়িত্বরত ডক্টর। সব মিলিয়ে একজন পারফেক্ট ওম্যান। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা একদম ঠিকই শুনেছেন, নদী একজন মেয়ে সন্তানের মা হয়েছে। তার মেয়ের বয়স এখন 3 বছর। আজ আমেরিকায় চলে আসার মোটামুটি 7 বছর সময় অতিবাহিত হয়েছে। এর মধ্যে একবারের জন্যেও তারা বাংলাদেশে ফিরে যায়নি। আয়ান যদিও নদীকে অনেকবার বলেছিল, কিন্তু নদী একবারও বাংলাদেশে যাওয়ার জন্য রাজি হয়নি। প্লেগ্রাউন্ডে খেলাধুলা করছে, আর এদিকে একটু দূরেই দোলনাটায় বসে আছে আয়ান আর নদী। দুজনের হাতেই কফির মগ, দুজনে কফি খাচ্ছে, গল্প করছে আর মেয়ের অ্যাক্টিভিটিস দেখছে। দোলনায় দোল খেতে খেতে আয়ানের কাঁধে মাথা রাখে নদী আর বলতে থাকে, আল্লাহর ফয়সালা বোঝা বড় দায়। আল্লাহ সবসময় তার বান্দাকে উত্তম জিনিসটাই দিয়ে থাকেন। মানে তুমি কি বলতে চাইছো ঠিক বুঝতে পারলাম না। এই যে দেখো, সেই ছোটবেলায় আমাকে ফেলে রেখে তুমি চলে আসলে, তারপর যেখানে তোমাকে ভুলতে বসেছিলাম, অন্য একজনের সঙ্গে বিয়ের কথা চলছিল, তখনই তুমি শকুনের মতো থাবা দিয়ে আমাকে ছিনিয়ে নিয়ে আসলে। আর আজ আমাদের 3 জনের একটা সাজানো গোছানো সংসার আছে। আল্লাহর কি অপূর্ব লীলা। শোনো, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের জন্য সব কিছুই ওই উপর থেকে ঠিক করে রেখেছেন। তিনি যেটা ঠিক করে রেখেছেন সেটা হবেই। বাই দ্য ওয়ে, আমাকে পেয়ে কি তুমি খুশি নও? এই যা, আমি সেটা কখন বললাম? যদি সেরকমটাই হতো তাহলে কি এত বছর ধরে তোমার সংসার করতাম, তোমার সন্তানের মা হতাম? হ্যাঁ, সেটা তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু তোমার আজকের কথা শুনে কেন জানি আমার অন্যরকম একটু ডাউট হচ্ছে। কি মনে হচ্ছে? আমি তোমায় ভালোবাসি না? না, আসলে সেরকমটা নয়। তাহলে কি রকম? তুমি আমাকে কি বলতে চাইছো বলো তো শুনি। আসলে এটাই হচ্ছে তোমাদের মেয়েদের সমস্যা। একটা কোনো কথা বলতে চাইলে তোমরা একদম মাথাটাকে পাগল বানিয়ে ছেড়ে দেবে। এই জন্যই তোমাদের মতো মেয়েদের সঙ্গে কোনো কথা বলতে হয় না। মানে তুমি আমাকে পাগল বলতে চাইছো? সরি বউ, আমার মাপ চাই। এই যে কান ধরছি তোমার সঙ্গে, আর আমি কোনো ব্যাপারে কথাই বলবো না। এবার তো হ্যাপি? হ্যাঁ, চুপচাপ থাকবে সব সময়, কারণ অফিসের বস তুমি হলেও বাসার বস কিন্তু আমি, এটা মাথায় রাখবে। ওকে মাই ডিয়ার জান পাখি, সবসময় মনে থাকবে, কারণ তুমি যে আমার দীর্ঘ সাধনার ফল। তোমার কথা মনে না রাখলে আমি কি করব বলো? অনেক ভালোবাসি যে তোমায় আমি, জান পাখি। আমিও তোমায় ভীষণ ভালোবাসি, যে ভালোবাসার কোনো ভাগ হবে না। সারা জীবন এভাবে আমার পাশে থেকো,
আর ভালোবেসে যেও। এই বলে নদীকে শক্ত করে জড়িয়ে ধরে তার কপালে একটা চুমু খেলো আয়ান। ততক্ষণে সন্ধানে নেমে এসেছে বিকেলের রক্তিম সূর্যের নিভে যাওয়া আলো তাদের মুখের উপর পড়েছে। এ যেন এক প্রেমময় সন্ধ্যায় রূপান্তরিত হয়েছে, যেন আকাশ বাতাসের রক্তিম সূর্য সব মিলিয়ে বলছে এই সন্ধ্যা শেষ হওয়ার নয়। এই সন্ধ্যা প্রেমের সন্ধ্যা, এই সন্ধ্যা ভালোবাসার সন্ধ্যা, এই সন্ধ্যার পুরুত্ব অনন্তকাল হওয়া উচিত। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এ পর্যন্তই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশেই থাকবেন। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো এক ভালোবাসার গল্পে। সেই পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।